এই নগরে কোথায় আছে বিশুদ্ধ পানির একটু নিশ্চয়তা? ঘুরতে ঘুরতে কোনো এক জায়গায় অজ্ঞান হয়ে পড়ে যাবেন, কিন্তু পানি তো নাই, টাকা নাই, পানি নাই। পয়সা ছাড়া মেলে না এক ফোঁটা পানি। পথিকের পিপাসা মেটানোর দায় নেই যেন কারো। ওয়াসা সিটি কর্পোরেশন দোষ চাপাচ্ছে একে অন্যের ঘাড়ে। বাণিজ্যিক ঢাকা কুড়ে খাচ্ছে বসবাসের অধিকার। কোথাও দেখেন তো একটা সরকারিভাবে কোথাও একটা কল পাবেন? খেতে পারবো এরকম বিশুদ্ধ পানি আছে ঢাকায়? না, নাই, নাই, 100% নাই। চা খাইলাম আমি, পানি কোনো জায়গায় কল পাইলাম না। এই বিশুদ্ধ পানিটা আমাকে কে দিবে? ওয়াসা দিবে। সিটি কর্পোরেশন যদি সেই দায় নেয়, পানি সাপ্লাই দিতে দিতে আপনি শেষ হয়ে যাবেন, পানি আর কেউ কিনবে না। রাস্তার ধারে এক পথিক হেঁটে যাচ্ছে, সে এক গ্লাস পানি খাবে, সেই পানি নিশ্চয়তা দেওয়ার দায়িত্ব কার? রাস্তার কলের পানিগুলো সিটি কর্পোরেশন নিয়ে করে, সিটি কর্পোরেশন আপনাদের এই দায় চাপানোর মধ্যে দিয়ে সিটি কর্পোরেশন এবং ওয়াসা এটি প্রমাণ করছে যে এরা মানুষের জন্যে সংস্থা না। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ৩১ ঘন্টা পর দুর্ঘটনা কবলিত ট্রেনে লাইনচ্যুত বগি উদ্ধার। ঢাকার সঙ্গে উত্তর পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক। কালকের মধ্যে শিডিউল বিপর্যয় কাটিয়ে ওঠার আশা। ভারতের রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার খবরে দেশে পেঁয়াজের দামে ধস। খাতুনগঞ্জে কয়েক ঘন্টায় কেজিতে কমেছে ৬ টাকা পর্যন্ত। আমদানিতে ক্ষতির শঙ্কা কৃষক ব্যবসায়ীদের। এক ডাক্তারের নামেই ভুয়া মৃত্যু সনদ তৈরি করতেন মিল্টন সমাদ্দার। চিকিৎসকের পর স্ত্রীকেও ডাকবে ডিবি, দেখা হবে অনুদানের ভিডিও তৈরি কারিগরদের ভূমিকাও। এবং পবিত্র হজ সামনে রেখে সৌদি সরকারের নতুন নির্দেশনা। মক্কায় অনুমতি ছাড়া সাধারণ মানুষের প্রবেশে নিষেধাজ্ঞা আজ থেকে কার্যকর। মুসল্লিদের নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত। প্রায় ২ কোটি মানুষের নগর ঢাকা, যেখানে অভাব নেই সেবা সংস্থার। প্রতি বছর রাজস্ব আদায় ১,০০০ কোটি টাকা, বাজেটও তার সমপরিমাণ। তবে হতাশা আর আক্ষেপের বিষয়, কিছু হৃদয়বান ব্যক্তির উদ্যোগ ছাড়া এই নগরে কোথাও মেলে না পয়সা ছাড়া এক ফোঁটা পানযোগ্য পানি। যেন পথিকের পিপাসা মেটানোর দায় নেই কারোরই। বছরের পর বছর এমন অনিয়ম আর অব্যবস্থাপনা চললেও সিটি কর্পোরেশন আর ওয়াসা দায় চাপাচ্ছে একে অন্যের ঘাড়ে। এজন্য সেবার বদলে সংস্থাগুলোর বাণিজ্যিক মনোভাবকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। ওমর ফারুকের ক্যামেরায় রাশেদ বাপ্পির রিপোর্ট। প্রচণ্ড এই গরমে সুস্থ থাকতে বারবার বেশি বেশি পানি পানের পরামর্শ দিচ্ছেন বিজ্ঞজনেরা। তাদের সেই পরামর্শ মেনে আমার মতো অনেকেই এমন পানি ভর্তি বোতল নিয়ে বের হয়েছেন নিশ্চয়ই। কিন্তু প্রশ্ন হলো, এই বোতলের পানি যখন ফুরিয়ে যাবে তখন রিফিল করবেন কোথায়? এই নগরে কোথায় আছে বিশুদ্ধ পানির একটু নিশ্চয়তা? মাথার উপরে গনগনে সূর্যকে সঙ্গী করে পানির অনুসন্ধানে নেমে পড়া। অবস্থান রাজধানীর সব থেকে ব্যস্ততম এলাকা গুলিস্তান। এই বোতলে ভরবো এরকম কোনো পানি আছে কোথাও? আশপাশে কোথাও নাই। তা আপনারা কি করেন? হোটেলের থেকে দেখে। হোটেল ছাড়া কোনো উপায় নাই? এই যে আমি দিতে পারি। আপনি দিতে পারবেন, কিন্তু কোথাও চাইলে কি আমি একটা কল খুলে একটু পানি নিয়ে খেতে পারবো এরকম বিশুদ্ধ পানি আছে ঢাকায়? না, নাই, নাই, 100% নাই। পানিটা ভরবেন আপনি? হ্যাঁ, হ্যাঁ আছে তো। কোথায়? ওই জায়গায় ফিল্টার পানি আছে ওখানে। শরবতের দোকানে বোতল ভরতে পারবো আপনার কাছ থেকে? কত? 20 টাকা। এই এক বোতল পানি 20 টাকা? হাফ লিটার না এটা? হাফ লিটারই তো। হাফ লিটার 20 টাকা। তা আমি যে বোতল নিয়ে ঘুরতেছি, খালি বোতল আমি ভরতে পারবো না? ঘুরতে থাকেন, ঘুরতে ঘুরতে কোনো এক জায়গায় অজ্ঞান হয়ে পড়ে যাবেন, কিন্তু পানি তো নাই। পুরো গুলিস্তান ঘুরেও মিলল না পানির কোনো উৎসের সন্ধান। তাহলে এত এত পথচারী, শ্রমজীবী, কর্মজীবী, ফুটপাতের দোকানদার সহ সবার চাহিদা মেটে কি করে? এই পানি কোথায় পেলেন? ওখান থেকে কিনে আনলাম। কিনে আনছেন? এই বোতল পুরোটাই? না না, এই খোলা পানি। এই খোলা পানি কয় টাকা কিনছেন এটুকু? 10 টাকা। এটা নিয়ে কোথায় যাচ্ছেন? পানি আনতে যাইতে আছি মসজিদে, নামাজ পড়বো আর পানি লেন। এক গ্লাস পানির অধিকার বঞ্চিত মানুষগুলো তবে কি মুখ বুজে সব সহ্য করে নিয়েছেন? শরবত বিক্রি করে না, ওদের চা খাইলাম আমি, পানি কোনো জায়গায় কল পাইলাম না। ঠান্ডা হোক আর গরম হোক, পানি খাও, টাকা দাও। টাকা নাই, পানি নাই। মাথায় হাত দিলে মতে বইলা যায়।
কোথাও দেখেন তো একটা সরকারিভাবে কোথাও একটা কল পাবেন? নগর ভবন এখানে, আর এই পাশে হলো সচিবালয়, এই পাশে হলো রাষ্ট্রভবন, বঙ্গভবন। এখান থেকেই দেশটা পরিচালনা হয়, কিন্তু এখানে এরকম গরমেও এক ফোঁটা পানির ব্যবস্থা নেই। না। নগরবাসীর ঘরে বিশুদ্ধ পানি সরবরাহের দায়িত্ব ঢাকা ওয়াসার, এটি কারোই অজানা নয়। কিন্তু ঘরের বাইরে থাকাকালীন সময়টুকুতে কর্মব্যস্ত মানুষের পিপাসা মেটাবে কে? পানিশূন্য ওই বোতলটি পরিপূর্ণ করার দায়িত্বই বা কার? এসব প্রশ্নের উত্তর খুঁজতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে আমরা। কর্তা ব্যক্তির দপ্তরে যাওয়ার আগে একটু গলা ভেজানোর চেষ্টা। এক বোতল পানি ভরতে পারবো কোথাও? লাইনে পানি আছে, কিন্তু লাইন পানি তো ভালো হবে না। আমাদের খাবার পানি আছে, সেই পানি যদি ঢেলে দিয়ে আপনি যদি নিতে চান তাহলে দিতে পারি। কিন্তু সাধারণ মানুষের খাবারের ব্যবস্থা করে নাই। না, পানি তো আপনার কাছে আছে, কিন্তু এই বোতল ভরার মতো কোনো ব্যবস্থা এখানে আছে? পানি আছে ভিতরে আছে, ভিতরে ভেতরে। আমি এই পানির বোতলটা নিয়ে পুরো শহরের অনেক জায়গায় ঘুরলাম যে এক বোতল বিশুদ্ধ পানি ভরবো, কিন্তু কোথাও আমি কোনো বিশুদ্ধ পানি পেলাম না। আসলে এই বিশুদ্ধ পানিটা আমাকে কে দিবে? ওয়াসা দিবে, সিটি কর্পোরেশন না। না, আমি আমার কার্যাবলী নেই আপনাকে দেখাই। আপাতত বলদ উন্নয়নে যে কর্পোরেশন নগরীতে সাধারণ ব্যক্তিগত ব্যবহারের জন্য পর্যাপ্ত বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা করিবে। তো এই জিনিসটা এখনো ওয়াসার কাছে, আমার কাছে এখনো হয়নি। সিটি কর্পোরেশন যদি সেই দায় নেয়, পানি সাপ্লাই দিতে দিতে আপনি শেষ হয়ে যাবেন, পানি আর কেউ কিনবে না। সিটি কর্পোরেশন কি তাহলে ওই যে পানির বাণিজ্য টিকিয়ে রাখছে বিষয়টা এরকম? সেটা সিটি কর্পোরেশন কিভাবে? সিটি কর্পোরেশনের ম্যান্ডেট তো নয়। এবারের গন্তব্য ঢাকা ওয়াসা। সাক্ষাৎকারের আগে এখানেও একটু পানি খুঁজে দেখা যাক। একটু পানি ভরতে যাচ্ছিলাম, পানি আছে? ওনাকে একটু পানি দেন। আপনার কাছে এই বোতলে পানি? তাও তো শেষ। কিন্তু এখানে এমনি কোনো পানি টানি ভরার কোনো ব্যবস্থা নাই? সাধারণ মানুষ চাইলে পানি পাবে না? কার্যালয়ে ঢুকতে গিয়ে প্রথমে বাধার মুখে পড়লেও পরে আদেশ আসে অপেক্ষার। এমডি যথারীতি দেশের বাইরে, বাকিরাও রাজি নন এমন বিষয়ে কথা বলতে। আপনি আছেন কিন্তু ক্যামেরা না, আপনি আমার সাথে এমনি কথা বলতে পারেন। আপনি ইন্টারভিউ দিতে চাচ্ছেন না? না, ইন্টারভিউ দিতে চাই না আমি। ইন্টারভিউ কেন? শহীদউদ্দিন স্যার তো ইন্টারভিউ দিবেন না বলছেন। তাই বলতেছে? হ্যাঁ, আমি কি করতে পারি? পানি সম্পর্কে একমাত্র শহীদউদ্দিন স্যার বলতে পারবে। রাস্তার ধারে এক পথিক হেঁটে যাচ্ছে, সে এক গ্লাস পানি খাবে, সেই পানি নিশ্চয়তা দেওয়ার দায়িত্ব কার? রাস্তার কলের পানিগুলো সিটি কর্পোরেশন ইয়ে করে, ঠিকই করছে এটা আপনাকে তো। তাহলে এই দায়িত্ব হচ্ছে সিটি কর্পোরেশনের। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে ওয়াসার দায়িত্বশীল কারো সঙ্গেই কথা বলা সম্ভব হয়নি। যদিও ওয়াসা রাস্তার ধারে পথিকের পিপাসা নিবারণের জন্য দায় চাপাচ্ছে সিটি কর্পোরেশনের উপরে। এই যে আপনি বোতল নিয়ে ঘুরছেন, শহরের এখানে ওখানে যাচ্ছেন, পানি পাচ্ছেন না, শুধু আপনি নয়, সবারই একই সমস্যা। সিটি কর্পোরেশন এবং ঢাকা ওয়াসা কোনোভাবেই এই দায় এড়াতে পারে না। খাবারের জন্য পানি পণ্য হতে পারে না। বাংলাদেশে তো অবশ্যই নয়, এটা জলের দেশ। দায়িত্বহীনতার এই সংস্কৃতির মধ্যে কিছু ইতিবাচক দৃষ্টান্ত অবশ্য আছে। আছে মানবিকতার উজ্জ্বল উদাহরণ। ধানমন্ডি এলাকা আপনি সারাদিন গুললে এক গ্লাস পানি পাবেন না, গুলিস্তান গুললে পানি পাবেন না। এক গ্লাস পানি কিনতে গেলে 20 টাকা লাগবে দোকানে, আমরা পাইতেছি ফ্রি থেকে। সাধারণের প্রশ্ন, ব্যক্তির এই উদ্যোগ কি সংস্থাগুলোকে লজ্জিত করে না? এই দায় চাপানোর মধ্যে দিয়ে সিটি কর্পোরেশন এবং ওয়াসা এটি প্রমাণ করছে যে এরা মানুষের জন্য সংস্থা না। একটা টেকসই ব্যবস্থাপনার আওতায় আমাদের এই পানির প্রাপ্তিটাকে নিশ্চিত করা উচিত। ক্রমেই ইট পাথরের আচ্ছাদনে ঢেকে পড়া এই নগর পাষাণ নয়, হোক মানবিক হোক কল্যাণময়। শূন্য এই পাত্র পরিপূর্ণ করা তো দূরের কথা, পুরো রাজধানী ঘুরেও এক ফোঁটা বিশুদ্ধ পানির নিশ্চয়তা দিতে পারেনি নাগরিক সেবা নিশ্চিতের দায়িত্বে থাকা সরকারি কোনো সংস্থা কিংবা প্রতিষ্ঠান। তবে নিয়ম কি এটি? একজন পথিকের পানির প্রত্যাশা কি তবে ভুল? নীতি নির্ধারণী মহল নিশ্চয়ই এই প্রশ্নের উত্তর দিবে। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। এবার অন্য খবর। 31.5 ঘন্টা পর গাজীপুরে দুর্ঘটনা কবলিত 2 ট্রেনের লাইনচ্যুত ইঞ্জিন বগি উদ্ধার করা হয়েছে। স্বাভাবিক হয়েছে ঢাকার সঙ্গে দেশের উত্তর পশ্চিমাঞ্চলের রেলের যোগাযোগ। তবে শিডিউল বিপর্যয়ে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
টানা অভিযানের ৩১.৫ ঘন্টা পর শনিবার সন্ধ্যা ঠিক ৬:৩০টার দিকে উদ্ধার করা হয় সবশেষ দুটি ইঞ্জিন ও একটি ওয়াগন। নেওয়া হয় গাজীপুরের জয়দেবপুর জংশনে। এতে স্বাভাবিক হয় উত্তরবঙ্গের সঙ্গে রাজধানীর রেল যোগাযোগ। উদ্ধার কাজ পুরোপুরিভাবে সম্পন্ন হয়েছে এবং ঘটনাস্থলে আর কোনো কিছু না, দুটো লাইন একদম আমাদের ক্লিয়ার। এদিকে জয়দেবপুরে ট্রেন দুর্ঘটনায় কমলাপুর রেল স্টেশনে উত্তর পশ্চিমাঞ্চলগামী সব কটি ট্রেনেই পড়েছে শিডিউল বিপর্যয়, আর এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। তবে রোববারের মধ্যে শিডিউল বিপর্যয় কাটিয়ে ওঠার কথা জানিয়েছেন স্টেশন ম্যানেজার। দুপুর গড়িয়ে সন্ধ্যা হলেও এখনও স্বাভাবিক হয়নি ট্রেনের শিডিউল। গন্তব্যে পৌঁছাতে সকাল থেকে এখনও দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে অপেক্ষা। প্ল্যাটফর্মে পৌঁছায়নি কাঙ্ক্ষিত ট্রেন। মনিটরের দিকে তাকিয়ে তাই তো ক্ষণ গুনছেন যাত্রীরা। সকালে নাস্তা করে আসছে, এখন বাজে আপনার 5:30, এখনো ট্রেনটা এখানেই আছে। একেবারে সকাল থেকে আমরা সারা দিনেই আমাদের একেবারে দিনটা শেষ হয়ে যাচ্ছে। অনেক লোক দাঁড়ায় আসছে, কারো যাওয়ার অবস্থা নেই, কোনো অবস্থা নেই যাওয়ার। শুক্রবার সকালে গাজীপুরে ট্রেন দুর্ঘটনায় ভেঙে পড়ে উত্তর পশ্চিমাঞ্চলগামী সবকটি ট্রেনের শিডিউল। অনেক গরম, এই যে দেখছেন ঘেমে যাচ্ছি, আসলে আর কতক্ষণ লাগবে আসলে বুঝতে পারছি না। প্রচন্ড গরম, মানে ভোগান্তি হচ্ছে। যে ব্যবসা গরম হয়েছে এতে মানুষ খুবই অসহ্য হয়ে গেছে। শনিবার সন্ধ্যায় রংপুর এক্সপ্রেস ছেড়ে যায় 9 ঘন্টা বিলম্বে। রাজশাহীগামী সিল্ক সিটি ও বনলতার যাত্রীরাও অপেক্ষা করছেন ঘন্টার পর ঘন্টা। বুড়িমারি এক্সপ্রেস, কিশোরগঞ্জ এক্সপ্রেস, চিলাহাটি এক্সপ্রেস, কক্সবাজার এক্সপ্রেস সহ বেশ কয়েকটি ট্রেন 3 থেকে 4 ঘন্টা দেরিতে ছাড়ে। এখনো তো কোনো খবর হয়নি, আল্লাহ জানে কখন আসবে। 6টায় ছিল আর কি, কিন্তু 2 ঘন্টা লেট করছে আজকে। কষ্ট তো হবেই, অপেক্ষার অবস্থায় 3 ঘন্টা যদি বসে থাকি তে কষ্ট হবে না। এদিকে রোববারের মধ্যে শিডিউল ঠিক হয়ে যাওয়ার আশা করছেন স্টেশন ম্যানেজার। আজকে যখন ডাবল লাইন চালু হয়ে গেলে ইনশাআল্লাহ কালকে থেকে সব ঠিক হয়ে যাবে। আর আমাদের যে ট্রেনের যে বিলম্বতা আর কি, সেই বিলম্বতা ঘটতেছে আপনার কোনো ট্রেন 3 থেকে 4 ঘন্টা বিলম্ব চলে যাচ্ছে। দ্রুত শিডিউল বিপর্যয় কাটিয়ে সঠিক সময়ে ট্রেন ছাড়ার দাবি যাত্রীদের। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। সংসদ সদস্যের মৃত্যুতে শূন্য ঘোষিত ঝিনাইদহ 1 আসনের উপনির্বাচনে সাবেক উপজেলা চেয়ারম্যান নায়েব আলী জোয়ারদারকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। সন্ধ্যায় দলটির সংসদীয় মনোনয়ন বোর্ড তার প্রার্থিতা চূড়ান্ত করে। সন্ধ্যায় গণভবনে দলীয় প্রধান শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা, আর এতে অংশ নেন মনোনয়ন বোর্ডের অন্য সদস্যরা। বৈঠকে জেলা আওয়ামী লীগের সদস্য নায়েব আলী জোয়ারদারকে ঝিনাইদহ 1 আসন উপনির্বাচনের জন্য নৌকা মার্কায় মনোনয়ন দেওয়া হয়। ওই আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই গেল 16 মার্চ চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যুতে শূন্য হওয়া এই আসনে আগামী 5 জুন উপনির্বাচন হওয়ার কথা রয়েছে। আসনটিতে দলের মনোনয়ন পেতে ফর্ম সংগ্রহ করেছিলেন 25 নেতা। ভারতের রফতানি নিষেধাজ্ঞা তুলে নেয়ার খবরে দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে কয়েক ঘন্টার মধ্যে পেঁয়াজের দাম কেজিতে 6 টাকা পর্যন্ত কমেছে। ব্যবসায়ীরা দাবি করছেন মজুদ দেশীয় পেঁয়াজ দিয়েই 2 থেকে 3 মাসের চাহিদা মেটানো সম্ভব। ভারতীয় পেঁয়াজ আমদানি হলে কৃষক আর ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবে বলে তারা বলছেন। দেশের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের পাইকারি বাজার খাতুনগঞ্জের আড়তে সারি সারি পেঁয়াজের বস্তা, যার 90% বেশি দেশি পেঁয়াজ। মূলত ফরিদপুর, রাজবাড়ী, পাবনা, কুষ্টিয়া, ঝিনাইদহ এই অঞ্চল থেকে পেঁয়াজ সরবরাহ হয় এই বাজারে। চট্টগ্রাম অঞ্চলে ভারতীয় পেঁয়াজের চাহিদা বেশি হলেও আমদানি না থাকায় গেল 5 মাস ধরে দেশীয় পেঁয়াজের সরবরাহ করে চাহিদা মেটানো হচ্ছে। বর্তমানে দেশি পেঁয়াজের যে মজুদ আছে তা দিয়ে 2 থেকে 3 মাস চাহিদা মেটানো যাবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। বর্তমানে যে পেঁয়াজ আছে, সরকারের আসলে উচিত ছিল যে আরো 2 মাস অপেক্ষা করা। এই 2 মাস পর্যন্ত ইজিলি চলতো। দেশে যে প্রচুর পরিমাণ পেঁয়াজ আছে, এই মুহূর্তে ইন্ডিয়ান পেঁয়াজ না আসলেও চলবে। এই যে বাদাই পেঁয়াজ গুলো রাইছি ভালো একটা দাম পাওয়ার আশায়, ইন্ডিয়ান পেঁয়াজ যদি ঢোকে তাহলে একবারে সব বোনাস হয়ে যাবে। ভারতের থেকে পেঁয়াজ আসলে কন্টিনিউ আসতে হবে, 2 দিন আসলে আর 2 দিন বন্ধ রইলে তাতে তো আমার প্রতিবারটা হারা যায়। ব্যবসায়ীরা জানান, গেল ডিসেম্বরে ভারত পেঁয়াজ রফতানি নিষেধাজ্ঞা দিলে দেশের বাজারে কয়েক দফা পণ্যটির দাম অস্থিতিশীল হয়ে ওঠে। সে দাম এপ্রিলে কিছুটা কমে আসে, কিন্তু গত 1 সপ্তাহের ব্যবধানে বাজারে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে 10 টাকা পর্যন্ত। তবে শনিবার সকাল থেকে ভারতের রফতানি নিষেধাজ্ঞা উঠে যাওয়ার বিষয়ে জানাজানি হলে কেজিতে 5 থেকে 6 টাকা কমে আসে পাইকারি পর্যায়ে। যে বাজারটা গতকালকে আপনার গত পরশু বা বৃহস্পতিবার 60 টাকা 62 টাকা ছিল, ওই পেঁয়াজ এখানে 52-53 টাকার মধ্যে। যদি ভারতীয় পেঁয়াজ আমদানি হয় সেক্ষেত্রে পাবলিকের জন্য উপকার, যারা কম দামে খেতে পারবে, আর কৃষকরা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। ইন্ডিয়ান পেঁয়াজ হলে আমাদের কৃষকেরা অনেক লস হয়ে যাবে।
বর্তমানে খাতুনগঞ্জে দেশীয় পেঁয়াজ মানভেদে কেজিতে বিক্রি হচ্ছে ৫৫ টাকা থেকে ৬৭ টাকা পর্যন্ত। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। দাবদাহে স্যালাইনের চাহিদা বাড়ায় সুযোগ নিচ্ছে অসাধু চক্র। এসএমসি ও স্যালাইনের হুবহু নকল করে বিক্রি করছে সারা দেশে। রাজধানীতে অভিযানে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। ডিবি প্রধান জানিয়েছেন, গত ১২ বছরে লাখ লাখ প্যাকেট নকল স্যালাইন বাজারজাত করায় স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছেন ভোক্তারা। প্রচণ্ড গরমে পড়ছে প্রাণীকুল, হাঁসফাঁস অবস্থা পুরো দেশের। চাহিদা বেড়েছে পানি ও স্যালাইনের, আর এই চাহিদা মেটাতে উৎপাদনও হচ্ছে স্যালাইন, কিন্তু সবই নকল। লবণ আর চিনি মিশিয়ে ঘরে বসেই অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে স্যালাইন। এরপর নামি দামি ব্র্যান্ডের মোড়কে নকল স্যালাইন বাজারজাত করা হচ্ছে নগর ছাড়িয়ে গোটা দেশে। রাজধানীর বিভিন্ন স্থানে অভিযানে এই নকল স্যালাইন তৈরির কারখানার সন্ধান পায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ৩ জনকে গ্রেফতারের পাশাপাশি জব্দ করা হয় প্রায় ৩,০০০ স্যালাইন। মিন্টু রোডে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে গোয়েন্দা প্রধান জানান, অসাধু চক্রটি প্রায় ১২ বছর ধরে নকল স্যালাইন উৎপাদন ও বাজারজাত করে আসছিল। কোনো সময় ডেঙ্গু মৌসুম, কোনো সময় প্রচণ্ড তাপদাহ, এই সুযোগটাকে ঘিরেই তারা বাজার থেকে চিনি কিনে, তারপর লবণ কিনে তারা প্যাকেটজাত করে নকল ওর স্যালাইন বানিয়ে মানুষের মাঝে বিক্রি করছে। ওর স্যালাইনটা হলো আসল, এখানে লেখা আছে ওর স্যালাইন এন। হ্যাঁ, ওর স্যালাইন এন, এটা হলো এসএমসি, কোনো কালো দাগ নেই। কিন্তু তারা এর আদলেই তারা আরেকটা নকল বানালো, সেখানে কালো দাগ, আর এসএমসি জায়গায় এসএনসি। নকল স্যালাইনে হার্ট, কিডনি, লিভার ও ব্রেইন ড্যামেজের মতো জটিলতা দেখা দিতে পারে চিকিৎসকদের বরাত দিয়ে এ তথ্য জানান হারুনুর রশিদ। এই নকল ওর স্যালাইন এখানে যে মানে খাওয়ার পরে শরীরে যে বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ, আমরা মনে করি এটা ভালোর চেয়ে খারাপই বেশি হয়, এবং কিডনি, হার্ট, লিভার এগুলির সমস্যা আরও বেশি পরিমাণ বেড়ে যায়। স্যালাইন কেনার আগে মেয়াদোত্তীর্ণ তারিখ দেখে কিনতে সাধারণ মানুষের প্রতি অনুরোধ জানান গোয়েন্দা প্রধান। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে ফল ছাড়া কেবল রং আর রাসায়নিক দিয়ে তৈরি হচ্ছে জুস, বানানো হচ্ছে নকল ওষুধও। ফরিদপুরে অভিযান চালিয়ে কারখানা সিলগালা করেছে প্রশাসন। মামলা ও জরিমানা করা হলেও পলাতক অবৈধ ওই প্রতিষ্ঠানটির মালিক শিকদার সজলের তথ্য ও ছবিতে দেখব রিপোর্ট। পানির সঙ্গে মেশানো হয় রাসায়নিক আর রং, ব্যাস তৈরি নামি দামি ব্র্যান্ডের জুস। আগেই প্রস্তুত জনপ্রিয় কোম্পানির লেবেল লাগানো বোতল। এখানেই শেষ নয়, কারখানাটিতে বানানো হয় নকল ওষুধও। বাড়ির ভেতরের কয়েকটি কক্ষে এমন অবৈধ কারবার চললেও বাইরে থেকে বোঝার উপায় নেই। ঘুণাক্ষরে টের পাননি স্থানীয়রাও। ফরিদপুর পৌর এলাকার মাহমুদপুরের একটি বসতবাড়িতে শনিবার দুপুরে অভিযানে যায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। ভেতরে প্রবেশ করলে সন্ধান মেলে নকল জুস, চকলেট ও ওষুধ তৈরির কারখানার। অভিযানের খবরে পালিয়ে যান কারখানার মালিক লিটন মিয়া, তবে জব্দ করা হয় বিপুল পরিমাণ ভেজাল পণ্য। আমাদের যদি বাচ্চাদের মুখে যায়, তারা ক্যান্সার সহ যে কোনো ধরনের পাকস্থলী, বড় ধরনের লিভার সিরোসিস মারাত্মক রোগে আক্রান্ত হবে। এটা কিন্তু একটা জঘন্য অপরাধ। অবৈধ এই কারখানাটির সব কার্যক্রম বন্ধ করে দেয় ভ্রাম্যমাণ আদালত। জরিমানা করা হয় ১ লাখ টাকা। সময় সংবাদ, ফরিদপুর। সাতক্ষীরায় ক্ষতিকর রাসায়নিক দিয়ে পাকানো ১২ মেট্রিক টন অপরিপক্ক আম ধ্বংস করা হয়েছে। দুপুরে আশাশুনির পাইথলি ও বুধহাটা থেকে জব্দ করা হয় 2 ট্রাক অপরিপক্ক গোবিন্দভোগ আম। পরে পরীক্ষা নিরীক্ষায় রাসায়নিক দিয়ে আমগুলো পাকানোর প্রমাণ পেয়ে ধ্বংসের নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম. আকাশ। পরে স্থানীয় বিদ্যালয় মাঠে গাড়ির চাকায় পিষ্ট করে ও আগুন দিয়ে ধ্বংস করা হয় 500 ক্যারেট আম। অসাধু চক্রকে রুখতে পবিত্র হজ সামনে রেখে অনুমতি ছাড়া মক্কায় জনসাধারণের প্রবেশাধিকারে নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি সরকার। আজ থেকেই কার্যকর করা হয়েছে এই নিয়ম। সৌদি আরব থেকে বিস্তারিত জানবো আরিফুর রহমানের রিপোর্টে। মুসলিম বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় জমায়েত পবিত্র হজ পালন সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজনের লক্ষ্যে প্রতি বছর ব্যাপক কর্মসূচি গ্রহণ করে সৌদি আরব। এর ধারাবাহিকতায় এবার অনেক আগে থেকেই অনুমতিবিহীন যে কাউকে মক্কায় প্রবেশে বিরত থাকার আহ্বান জানিয়ে নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি হজ ও উমরা মন্ত্রণালয়। শনিবার থেকেই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। মূলত পবিত্র হজে সারা বিশ্ব থেকে আগত বিপুল সংখ্যক হজ যাত্রীদের নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত বলে জানায় দেশটির জননিরাপত্তা বিভাগ।
নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে মক্কায় প্রবেশের জন্য অবশ্যই অনুমতিপত্র সঙ্গে রাখতে হবে। হজের সময় মক্কার পবিত্র স্থানগুলোতে কাজ করার অনুমতি পাওয়া ব্যক্তি, মক্কার স্থানীয় অভিবাসী পবিত্র হজ পালনের অনুমতিপত্র বা তাসরি ব্যতীত আপাতত যে কাউকে মক্কায় প্রবেশে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। নিষেধ অমান্যকারীদের জন্য মক্কায় প্রবেশের চেকপয়েন্ট থেকে ফেরত দেওয়া সহ শাস্তির মুখোমুখি করা হতে পারে। আগামী 9 মে থেকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে হজ পালনের জন্য সৌদি আরবে আসতে শুরু করবেন মুসল্লিরা। বাংলাদেশ থেকেও একই দিনে হজ যাত্রীরা যাবেন সৌদি আরবে। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। আসন্ন টি-20 বিশ্ব আসরে ভালো করবে বাংলাদেশ। দ্বিতীয় রাউন্ডে কোয়ালিফাই করা অসম্ভব নয়। অন্তত অস্ট্রেলিয়া আসরের চেয়ে এবার বাংলাদেশের সম্ভাবনা অনেক বেশি উজ্জ্বল বলে মনে করেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। জিম্বাবুয়ের সাথে আমরা প্রিপারেশন নিচ্ছি। জিম্বাবুয়ের সাথে গতকাল ম্যাচটা দেখলেন, আমরা অসাধারণ পারফরমেন্স করেছি। আমাদের ভালো একটা ক্যাম্প গিয়েছে, আশা করি সবাই ফিট অবস্থায় থাকবে এবং এই ওয়ার্ল্ড কাপে গত ওয়ার্ল্ড কাপ থেকেও আরও ভালো পারফরমেন্স আমরা করব। গত যে টি-20 ওয়ার্ল্ড কাপ ছিল ওটা থেকে অনেক ভালো বেশি পারফরমেন্স করব এবং পরবর্তী রাউন্ডে যাব এবং বাংলাদেশের মানুষ যেন খুশি হয় সে ধরনের পারফরমেন্স করার চেষ্টা করব। লিটন দাসের ব্যাটিং সমস্যা নিয়ে কোচিং স্টাফের সঙ্গে কথা বলবেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ টি-20 থেকে খেলবেন সাকিব আল হাসান। তবে দেশে ফিরল মুস্তাফিজ এ সিরিজে খেলবেন কিনা তা এখনও নিশ্চিত নয়। আউট অফ ফর্ম কথা হয়েছে জালাল ভাইয়ের সাথে, কালকে রাত্রে কথা হয়েছে। আমি শিওর যে ব্যাটিং কোচ যে আছে আমাদের তার সাথে কথা বলতে বলা হয়েছে, যে দেখে তার উপর একটু স্পেশাল নজর দিয়ে দেখতে যে মানে প্রবলেমটা কোথায়। সাকিবের খেলার কথা, মুস্তাফিজ খেলবে কিনা আমি শিওর না। আমার ধারণা ওকে রেস্টে রাখা হবে। সাকিব তো লিগে সেঞ্চুরি করলো এতদিন পরে, এটা তো একটা গুড সাইন। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। ঘুরতে ঘুরতে কোনো এক জায়গায় অজ্ঞান হয়ে পড়ে যাবেন, কিন্তু পানি তো নাই, টাকা নাই, পানি নাই। পয়সা ছাড়া মেলে না এক ফোঁটা পানি। পথিকের পিপাসা মেটানোর দায় নেই যেন কারো। ওয়াসা সিটি কর্পোরেশন দোষ চাপাচ্ছে একে অন্যের ঘাড়ে। বাণিজ্যিক মনোভাবে এই ছিল রাতের সময়। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গেই থাকুন সময়।